বিগ ও লার্নিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গণিতের সেট থিওরি সম্পর্কে আলোচনা করব। সাধারণভাবে কয়েকটি জিনিসের সমষ্টি বা একটা গ্রুপকে আমরা সেট বলে থাকি। যেমন কেউ যদি ক্রিকেটের জন্য স্টাম্প কিনতে চান, সেক্ষেত্রে আমরা দোকানদারের কাছে স্টাম্প চাইলে তিনি আমাদেরকে 6টি স্টাম্প এবং 4টি বেল এনে দেবেন। তার মানে এক সেট স্টাম্পের মধ্যে 6টি স্টাম্প লাঠি এবং 4টি বেল আছে। অনুরূপভাবে কেউ যদি এক সেট গয়না কিনতে যান, সেক্ষেত্রে সে হয়তো কানের এবং গলার, তাছাড়া নাকের, এরকম কয়েকটা জিনিসের মিলে এক সেট গয়না পাবেন। ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি জর্জ ক্যান্টর, যাকে সেট থিওরির জনক হিসেবে আখ্যায়িত করা হয়। ওনার জন্ম রাশিয়াতে এবং পরবর্তীতে উনি জার্মানিতে স্থানান্তরিত হন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গণিত নিয়ে পরিচর্যা করার পাশাপাশি উনি বেশ ভালো ভায়োলিন বাজাতে পারতেন। কোনো একটি সেট বা একটা গ্রুপকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। এখানে কয়েক ধরনের সেটের প্রকাশ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম পদ্ধতি হচ্ছে রোস্টার পদ্ধতি বা তালিকা পদ্ধতি। সাধারণভাবে আমরা এখানে 5টি পূর্ণ সংখ্যাকে তালিকা পদ্ধতিতে প্রথমে প্রকাশ করলাম। প্রথম সেটটিকে এর সদস্য 23, 24, 25, 26 এবং 27 এই 5টি সদস্য নিয়ে গঠন করা হয়েছে। দ্বিতীয় প্রকাশ পদ্ধতি হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি, যেখানে একটি বন্ধনী বা অসমতার মাধ্যমে একটি সেটকে প্রকাশ করা হয়। যেমন উদাহরণস্বরূপ, সেটের সকল সাধারণ সদস্যকে আমরা x দিয়ে সূচিত করলাম এবং পাশাপাশি বলা হলো x হচ্ছে z এর এলিমেন্ট। এখানে বলে রাখা ভালো যে সকল পূর্ণ সংখ্যার সেটকে বা পূর্ণ সংখ্যাকে আমরা সাধারণভাবে z দ্বারা সূচিত করে থাকি। আলোচ্য সেটের উপাদানগুলো হবে সেই পূর্ণ সংখ্যাগুলো যারা 23 অপেক্ষা বড় বা সমান এবং 28 অপেক্ষা ছোট। এই পদ্ধতিকে বলা হয় সেট বিল্ডার পদ্ধতি। এরপরের যে পদ্ধতি সেটি হচ্ছে ইন্টারভাল পদ্ধতি বা ব্যাপ্তি পদ্ধতি। এখানে প্রান্তীয় সংখ্যা দুটিকে দুটি বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে সেটকে প্রকাশ করা হচ্ছে। এখানে লক্ষণীয়, আমরা স্কয়ার ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী যেখানে ব্যবহার করছি সেই 23 উপাদানটি সেটের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু 28 সংখ্যাটি সেটের অন্তর্ভুক্ত হয়নি, বা এটা হচ্ছে খোলা বন্ধনী, এবং বাম পাশের তৃতীয় বন্ধনীটি এখানে আবদ্ধ বন্ধনী। সর্বশেষ যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ছক বা চিত্র বা রেখা পদ্ধতি। এখানে সংখ্যা রেখার উপর মোটা দাগের মাধ্যমে আমরা আলোচ্য সেটটিকে প্রকাশ করছি। এখানে লক্ষণীয়, 23 সংখ্যার উপর যে বৃত্ত আঁকা হয়েছে সেটাকে ভরাট করে ফেলা হয়েছে। এতে বোঝা যায় 23 সংখ্যাটি আমাদের সেটের অন্তর্ভুক্ত এবং 28 সংখ্যাটির উপর যে বৃত্তটি রয়েছে সেটিকে ভরাট করা হয়নি। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি 28 সংখ্যাটি আমাদের সেটের অন্তর্ভুক্ত নয়। মানে আমরা সেই সকল পূর্ণ সংখ্যাকেই নিচ্ছি যেগুলো 23
এবং 23-এর বড় কিন্তু 28-এর চেয়ে ছোট, তার মানে 27 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা নিচ্ছি। সেটের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে অর্ডারড পেয়ার বা ক্রমজোড়। এখানে আমরা ক্রমজোড়ের সাথে সেটের পার্থক্যকে খুব সাধারণভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দুটি উপাদানকে যদি আমরা কমা দিয়ে পৃথক করে এবং প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করে রাখি, তাহলে সেটিকে একটা ক্রমজোড় বলা হবে। নাম শুনেই বোঝা যাচ্ছে ক্রম মানে একটার পর একটা, জোড় মানে এখানে দুটো জিনিস রয়েছে। অন্যদিকে সেটের উপাদানের সংখ্যা 2টি, 3টি বা 4টি যে কোনো রকমই হতে পারে এবং সেটের উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করি। দ্বিতীয় লাইনে AB, BA, 1 2 বা 2 1 চারটি ক্রমজোড় লেখা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটের সদস্যদের লেখার ক্ষেত্রে ক্রম বা অর্ডার কোনো পার্থক্য সৃষ্টি করে না। যেমন এখানে লেখা হয়েছে 1 2 ইকুয়াল 2 1। দ্বিতীয় বন্ধনীর ভেতরে কমা দিয়ে পৃথক করে আমরা যদি 1 2 লিখি, 1 2 লিখি, তাহলে সেট হিসেবে এটি যা প্রকাশ করবে। যদি 2 1ও লিখি তাহলেও একই জিনিস প্রকাশ করবে। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা ক্রিকেটের স্টাম্প কিনতে গিয়ে বিক্রেতা যদি আমাদেরকে আগে 2টি বেল দেন এবং পরে 6টি লাঠি দেন, সেক্ষেত্রেও আমরা একটি এক সেট স্টাম্প পাবো। অন্যভাবে বিক্রেতা আমাদেরকে আগে 6টি স্টাম্প এবং পরে 2টি বেল দিলেও আমরা এক সেট স্টাম্পই পাবো। সুতরাং সংখ্যার ক্রম বা উপাদানের ক্রম সেটের ক্ষেত্রে কোনো পার্থক্য সৃষ্টি করে না, কিন্তু ক্রমজোড় বা অর্ডারড পেয়ারের ক্ষেত্রে এটি পার্থক্য সৃষ্টি করে। কার্টেসিয়ান প্রোডাক্ট সেটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। দুটি সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট হিসেবে আমরা তৃতীয় আরেকটি সেট পাই, যেই সেটটির উপাদান হলো প্রথম দুটি সেটের উপাদানগুলো থেকে নিয়ে যত সংখ্যক ক্রমজোড় গঠন করা যায় সেই সব সম্ভাব্য ক্রমজোড়গুলোর সেট। যেমন উদাহরণস্বরূপ এখানে A এবং B দুটি সেট দেখানো হয়েছে। A এর সদস্য হলো ছোট হাতের A, B এবং B সেটের সদস্য হচ্ছে 1 আর 2। এখানে আমরা A ক্রস B অথবা A কার্টেসিয়ান প্রোডাক্ট B যদি করি, সেক্ষেত্রে A সেটের উপাদানগুলোকে প্রথম সদস্য এবং B সেটের উপাদানগুলোকে দ্বিতীয় সদস্য ধরে যতগুলো ক্রমজোড় গঠন করা যায় সবগুলো সম্ভাব্য ক্রমজোড়ের যে সেট, সেটিকে আমরা A এবং B এর কার্টেসীয় গুণন সেট বলবো। এখানে প্রতিটি ক্রমজোড়ে বা কার্টেসীয় প্রোডাক্ট সেটের উপাদান হিসেবে যে ক্রমজোড়গুলো আছে, ওই প্রতিটি ক্রমজোড়ে প্রথম উপাদান এসেছে A সেট থেকে এবং দ্বিতীয় উপাদান এসেছে B সেট থেকে। দ্বিতীয় উদাহরণে যেখানে A সেটের সদস্য AB এবং B সেটের সদস্য 1 2 3, এটি খেয়াল করলে আপনারা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন।
পাওয়ার সেট হচ্ছে কোনো একটি সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট গঠন করা যায় সেই সকল উপসেটগুলোকে একসাথে করলে যে সেটটি হবে সেটিই পাওয়ার সেট। উদাহরণস্বরূপ এখানে এ একটি সেট ধরা হয়েছে, এর সদস্য হচ্ছে 1 আর 2। এখানে উপসেটের কথাটা বলে রাখা ভালো, যেমন এর সদস্য 1 এর একটি উপসেট। শুধুমাত্র 1 কে নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি, সেটা এর একটি উপসেট হবে। তেমনিভাবে 2 কে নিয়েও আমরা একটি সেট গঠন করতে পারি, সেটিও এর একটি উপসেট হবে। আবার 1 2 দুটি উপাদান নিয়েই আমরা যদি কোনো সেট গঠন করি, সেটিও এর একটি উপসেট হবে। উপরন্তু ফাঁকা সেট বা শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী, দুটো দ্বিতীয় বন্ধনী বা ফাই চিহ্ন ব্যবহার করে যে সেট সূচিত করা হয় সেটাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটও যে কোনো সেটেরই উপসেট হতে পারে, বা ফাঁকা সেটকে যে কোনো সেটের উপসেট হিসেবে বিবেচনা করা যায়। তাহলে এ এর সদস্য যদি 1 আর 2 হয়, এ এর শক্তি সেট বা পাওয়ার সেট অফ এ এর সদস্য বা এর উপসেটগুলো হচ্ছে 1 কে নিয়ে সেট, 2 কে নিয়ে সেট, 1 আর 2 কে নিয়ে একটা সেট এবং ফাঁকা সেট। এই চারটি উপসেটকে নিয়ে যে সেট আমরা গঠন করছি আরেকবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দুপাশে, সেই সেটটি হচ্ছে এ এর শক্তি সেট বা পাওয়ার সেট অফ এ। এখানে পাওয়ার সেট অফ এ কে 4 বারে লেখা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন সেটের সদস্যদের ক্রম পরিবর্তন করলে বা আগে পরে লিখলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না বা ভিন্ন কোনো সেটের জন্ম হয় না। তেমনিভাবে দ্বিতীয় উদাহরণে বি একটি সেট ধরা হয়েছে যার উপাদান হচ্ছে এ, বি এবং সি, ছোট হাতের এ, বি, সি। এই তিনটি উপাদান থেকে একটি করে উপাদান নিয়েও তার কিছু উপসেট গঠন করা যায়, যেমন এ একটি উপসেট, বি ও একটি উপসেট, সি কে নিয়ে একটি উপসেট। আবার দুটি করে উপাদান নিয়েও উপসেট গঠন করা যায়, এ আর বি কে নিয়ে উপসেট, বি আর সি কে নিয়ে উপসেট, সি এবং এ কে নিয়ে উপসেট, অথবা এ আর সি কে নিয়ে উপসেট। তেমনিভাবে বি সেটের সকল সদস্যকে নিয়েও একটি উপসেট গঠন করা যায়, এ বি সি। তার মানে বি নিজেও তার নিজের একটি উপসেট। এবং সবশেষে থাকছে ফাঁকা সেট অথবা ফাই। এখানে লক্ষণীয়, এ সেটের সদস্য সংখ্যা ছিল 2, নাম্বার অফ এলিমেন্ট অফ এ এটা ছিল 2, এবং এর পাওয়ার সেটের সদস্য সংখ্যা হচ্ছে 4। দ্বিতীয় উদাহরণে বি এর সদস্য সংখ্যা 3 এবং বি এর পাওয়ার সেটের সদস্য সংখ্যা হচ্ছে 8। শেষের লাইনটি অনেক সময় আপনাদের পরীক্ষাতেও আপনারা পেতে পারেন প্রশ্ন হিসেবে, যেখানে বলা হচ্ছে কোন সেটের সদস্য সংখ্যা যদি হয় n, তাহলে তার পাওয়ার সেট বা তার শক্তি সেটের সদস্য সংখ্যা হবে 2 to the power n। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এর সদস্য সংখ্যা হচ্ছে 2, এর পাওয়ার সেট হচ্ছে 2 to the power 2, মানে 4 জন সদস্য নিয়ে। বি এর সদস্য সংখ্যা হচ্ছে 3 এবং বি এর পাওয়ার সেট গঠিত হয়েছে 2 to the power 3 বা 8 জন সদস্য নিয়ে।
এবার চিত্রে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি জন ভেন, একজন ব্রিটিশ যুক্তিবিদ এবং দার্শনিক। যদিও ওনার আবিষ্কৃত ভেন ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করার পদ্ধতি গণিতের বিভিন্ন শাখায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সেটের উপাদানসমূহকে বা আলোচ্য উপাদানসমূহকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার একটি পদ্ধতি হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এখানে বাম পাশের চিত্রে আয়তক্ষেত্র ইউ দ্বারা সার্বিক সেট ধরা হলো এবং সার্বিক সেটের মধ্যে কিছু সদস্যদেরকে নিয়ে একটি সেট এ গঠন করা হয়েছিল, যাকে আমরা একটি বৃত্ত দ্বারা চিহ্নিত করছি। এখানে বলে রাখা ভালো, কোনো একটা আলোচনায় বা কোনো একটা বিষয়ে যত সংখ্যক উপাদান, যত সংখ্যক সেটের সদস্য হওয়া সম্ভব, সকলকে নিয়ে যে সেট হয় সেটিকে সার্বিক সেট বলা হয় এবং এটিকে ইংরেজিতে বলে ইউনিভার্সাল সেট এবং এর সূচক বা প্রকাশক সাধারণত ইউ সংখ্যা দিয়ে করা হয়। এবং আলোচনায় যে কোনো সেটই এই সার্বিক সেট ইউ এর অন্তর্ভুক্ত বা ইউ এর একটি অংশ হিসেবে কাজ করে। যেমন এখানে এ সেটটি ইউ এর একটি উপসেট বা ইউ এর কিছু সংখ্যক সদস্য নিয়ে এ সেটটি গঠন করা হয়েছে। ডান পাশের চিত্রে বৃত্তটিকে যেখানে সবুজ করা হয়েছে সেটিকে এ সেট বোঝানো হচ্ছে এবং নিচের চিত্রে যে অংশটুকু সবুজ করা হয়েছে সেটি হচ্ছে এ সেটের সদস্য সমূহের বাইরে বা এ সেটের সদস্য ছাড়া সার্বিক সেটের যে সকল সদস্য রয়েছে তাদেরকে বোঝানোর জন্য। সার্বিক সেটের অন্তর্ভুক্ত এ সেট ব্যতীত, এ সেটের সদস্য ব্যতীত অন্য যে উপাদানগুলো তাদেরকে নিয়ে যে সেট গঠিত হয় সেটিকে আমরা এ প্রাইম বলে থাকি। তার মানে এ প্রাইম সেটের সদস্যসমূহ অবশ্যই ইউনিভার্সাল সেটের সদস্য, কিন্তু তারা কোনোভাবেই এ এর সদস্য নয় বা এ সেটের সদস্য নয়। এটিকে এ প্রাইম সেটটিকে অন্যভাবে ইউ বাদ এ বা ইউ মাইনাস এ এভাবেও সূচিত করা যেতে পারে। এখনকার চিত্রে আমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি এবং তার ভিতরে এ এবং বি দুটো বৃত্ত। আয়তক্ষেত্রটিকে আমরা ইউ দ্বারা সূচিত করছি কারণ এটি আমাদের সার্বিক সেটের প্রকাশক। ধরা যাক অলিম্পিক গেমসে অনুষ্ঠিত সকল ইভেন্টের দর্শককে আমরা ইউ দ্বারা সূচিত করছি। অলিম্পিকের সকল দর্শককে আমরা ইউ দ্বারা সূচিত করছি। এর মধ্যে কিছু দর্শক হয়তো অ্যাথলেটিক্স দেখতে পছন্দ করেন, তাদেরকে আমরা এ বৃত্ত দিয়ে প্রকাশ করছি। আরো কিছু সদস্য হয়তো বাস্কেটবল খেলা দেখতে পছন্দ করেন, তাদেরকে আমি বি বৃত্ত দিয়ে প্রকাশ করছি। এখানে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসছে, এই যে এ বৃত্ত আর বি বৃত্তর মধ্যে সাধারণ জায়গা, এখানে কিছু দর্শক রয়েছেন যারা এ এবং বি দুটি দেখতে পছন্দ করেন। যদি ব্যাপারটি এমন হতো যে যারা অ্যাথলেটিক্স দেখতে পছন্দ করেন তারা কেউই বাস্কেটবল দেখতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আমরা এ এবং বি বৃত্তটিকে সম্পূর্ণ আলাদাভাবে
দেখাতে পারতাম। এমন অনেক ক্ষেত্রে ঘটতে পারে যেখানে দুইটি সেট নিয়েই সম্পূর্ণরূপে সার্বিক সেটটি গঠন হয়ে যায়। যেমন আমরা যদি ধরি একটি ক্লাসে কতজন ছাত্র এবং কতজন ছাত্রী রয়েছে। ধরা যাক বি যে ভেতরের আয়তক্ষেত্রটি দেখানো হচ্ছে সেটি সকল ছাত্রের সেট এবং বড় যে আয়তক্ষেত্রটি ইউ দ্বারা সূচিত করা হয়েছে সেটি সকল ছাত্রছাত্রীদের সেট। তার মানে বি যদি সকল ছাত্রের সেট হয় তাহলে বি আয়তক্ষেত্রের বাইরে ইউ এর যত সদস্য রয়েছে সবাই বা ওই অঞ্চলের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে সকল ছাত্রীদের সেট প্রকাশক বা চিত্রে ওই অঞ্চলটুকু সকল ছাত্রীদের জন্য বরাদ্দ করা হয়েছে। আরেকটি লক্ষণীয় বিষয়, এখানে ছাত্র আর ছাত্রী দুই ধরনের শিক্ষার্থী নিয়েই সার্বিক সেটটি গঠিত হয়ে যাচ্ছে। তার মানে ছাত্র এবং ছাত্রীর বাইরে কোনো উপাদান আমরা খুঁজে পাচ্ছি না। এখানে সবুজ বৃত্তের মাধ্যমে এ এবং বি সেটটিকে আরেকটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করা হলো। এই উদাহরণটিতে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। বাম পাশের চিত্রে আমরা ইউনিয়ন সেট নিয়ে আলোচনা করছি। এ এবং বি দুটি সেটের সকল সদস্যদের নিয়ে এ ইউনিয়ন বি সেট গঠিত হয়। অর্থাৎ কোনো সদস্য এই উপাদানের এ সেটের ভেতর থাকুক বা বি সেটের ভেতর থাকুক, যে কোনো একটির মধ্যে থাকলেই এ ইউনিয়ন বি সেটের মধ্যে সে অন্তর্ভুক্ত হবে। ডান পাশের চিত্রে এ ইন্টারসেকশন বি দেখানো হয়েছে। পূর্বের একটি উদাহরণে যেমন আমরা বলেছিলাম, কোনো দর্শক হয়তো অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল দুটি খেলাই পছন্দ করেন, তারাই হচ্ছেন এ ইন্টারসেকশন সেট এ ইন্টারসেকশন বি এই সেটের সদস্য। তার মানে দুটি সেটের মধ্যে সাধারণ উপাদান গুলোকে নিয়ে তাদের ইন্টারসেকশন সেট গঠিত হয়। বর্তমান চিত্রে এই একটি বৃত্ত সেট যার উপাদান সমূহ হলো 1, 3 এবং 4। আরেকটি সেট বি এর উপাদান 4, 5 এবং 6। এখন এ ইন্টারসেকশন বি বা এ সেট এবং বি সেটের মধ্যে সাধারণ উপাদান সেটি হচ্ছে 4। সুতরাং এ ইন্টারসেকশন সি এই সেটের সদস্য সংখ্যা হবে 1 এবং সেই সদস্যটি হবে 4। অনুরূপভাবে যদি এ ইউনিয়ন বি নিয়ে আমরা আলোচনা করি, সেক্ষেত্রে এ এবং বি এর সকল সদস্যকেই আমাদেরকে সেটের অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ এ ইউনিয়ন বি এর সদস্যরা হবে 1, 3, 4, 5 এবং 6।
এখানে লক্ষণীয় এ এবং বি এর মধ্যে যে সাধারণ সদস্য 4 তাকে আমরা এ ইউনিয়ন বি সেটের মধ্যে একবারে গ্রহণ করেছি, কারণ উনি একমাত্র দর্শক যিনি অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল দুটিই পছন্দ করেন, কিন্তু একজন দর্শককে তো আমাদের দুবার নেওয়ার প্রয়োজন নেই। এখানে এ ইউনিয়ন বি সেটের সদস্য সংখ্যা হচ্ছে 5। সবশেষে আমরা একটি সূত্র নিয়ে আসার চেষ্টা করেছি, যেখানে বলা হচ্ছে নাম্বার অফ সেট অফ এ ইউনিয়ন বি equal number of set of A plus number of element of set B minus number of element of set A intersection B। উপরের উদাহরণটিকে A B এর সদস্য সংখ্যা যদি আমরা ধরি, তাহলে A সেটের উপাদান হচ্ছে 3টি, B সেটের উপাদান 3টি এবং A intersection B বা তাদের কমন সেটের উপাদান হচ্ছে 1টি। এই মানগুলোকে বসালে আমরা এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা পেতে পারি। আরেকটি উদাহরণের মাধ্যমে, যেখানে একটি বেশি সংখ্যক উপাদান সম্বলিত সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ফর্মুলাটি ব্যাখ্যা করা হলো। এখানে আমরা এ বাদ বি বা এ মাইনাস বি সেট দেখতে পাচ্ছি। যে সকল সদস্য এ সেটের সদস্য কিন্তু বি সেটের সদস্য নয়, তাদেরকে এ বাদ বি অথবা এ মাইনাস বি দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ যারা অ্যাথলেটিক্স পছন্দ করেন কিন্তু বাস্কেটবল পছন্দ করেন না। এ সেটের সদস্য যদি 1, 3 এবং 4 হয়, বি সেটের সদস্য যদি 4, 5 এবং 6 হয়, সেক্ষেত্রে এ মাইনাস বি এর সদস্যরা হবে 1 এবং 3, কারণ 4 যে সদস্য সে বাস্কেটবলও পছন্দ করে বা বি সেটেরও সদস্য। অনুরূপভাবে বি মাইনাস এ সেটটিকে আমরা সূচিত করতে পারি, বা যারা বাস্কেটবল পছন্দ করেন কিন্তু অ্যাথলেটিক্স একেবারেই পছন্দ করেন না। এ বাদ বি অথবা এ মাইনাস বি এই সেটটিকে আমরা এ ইন্টারসেকশন বি প্রাইম এই সূত্রের মাধ্যমেও বিকল্পভাবে প্রকাশ করতে পারি। ডান পাশের চিত্রে লক্ষ্য করলে দেখা যাবে ডান পাশের উপরে এ সেটটিকে একটি সবুজ বৃত্ত দ্বারা দেখানো হচ্ছে এবং বি প্রাইম সেটটিকে ডান পাশের নিচের চিত্রে বি প্রাইম সেটটিকে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেখানে বি সেটের অংশটুকু শুধুমাত্র সাদা রাখা হয়েছে, কারণ বি প্রাইম হচ্ছে সার্বিক সেট বা সকল সদস্য থেকে শুধুমাত্র বি সেটের সদস্যদের বাদ দিয়ে যে সেটটি গঠিত হয় সেটি। লক্ষ্য করলে দেখা যাবে এ এবং বি সেটের মধ্যে যে অংশটুকু কমন রয়েছে বা দুই চিত্রেই যে অংশটুকু সবুজ রয়েছে সেটাই এ ইন্টারসেকশন বি প্রাইম, এবং এটি একটি বিকল্প রূপ যেটাকে আমরা এ বাই এ মাইনাস বি অথবা এ বাদ বি বলতে পারি। এই চিত্রে আমরা তিনটি বৃত্ত দেখতে পাচ্ছি। ধরা যাক অলিম্পিকের সকল সদস্যের সেট আয়তক্ষেত্র দ্বারা সূচিত হচ্ছে, যেটি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এবং
প্রথম বৃত্তটাই হচ্ছে অ্যাথলেটিক্স যারা পছন্দ করে তাদেরকে নিয়ে গঠিত যে সেটের। দ্বিতীয় বৃত্তটি হচ্ছে বি, অর্থাৎ যারা বাস্কেটবল পছন্দ করে তাদের নিয়ে, এবং আরেকটি বৃত্ত হচ্ছে সি, যারা সাইক্লিং দেখতে পছন্দ করেন তাদেরকে নিয়ে সেট। তিনটি সেট নিয়ে আলোচনার ক্ষেত্রেও আমরা দুটি সেট নিয়ে আলাদাভাবে আলোচনা রাখতে পারি বা সদস্যদের নিয়ে হিসেব করতে পারি। এ ইউনিয়ন বি অঞ্চলটিকে আমরা এখানে সবুজ কালি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। অনুরূপভাবে বি ইউনিয়ন সি বা বি এবং সি এর সকল সদস্যদের নিয়ে যে সেট, সেটি বি ইউনিয়ন সি, এটিকে সবুজ কালিতে দেখানো হয়েছে। অনুরূপভাবে এ এবং সি এর সকল সদস্য নিয়ে যে সেট এ ইউনিয়ন সি, সেটিকে সবুজ কালি দিয়ে দেখানো হলো। এই চিত্রে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ যারা অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল দুটিই পছন্দ করেন তাদের সেটটিকে সবুজ রং করে দেখানো হয়েছে। এখনকার চিত্রে যারা বাস্কেটবল এবং ক্রিকেট এই দুটি খেলা পছন্দ করেন তাদেরকে নিয়ে যে সেট, সেই অঞ্চলটুকু সবুজ রং করা হয়েছে। অনুরূপভাবে অ্যাথলেটিক্স এবং সাইক্লিং পছন্দ করা দর্শকদের সেট এই চিত্রে সবুজ করা হয়েছে। এই চিত্রের মধ্যে একটু খেয়াল করতে হবে, যেখানে শুধুমাত্র অ্যাথলেটিক্স পছন্দ করেন এই ধরনের দর্শকদের সেট বা এই ধরনের দর্শকদের নিয়ে যে এলাকা, সেটিকে সবুজ করা হয়েছে। ডান পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এ সেটের সদস্যগুলোকে আমরা সবুজ করেছি, শুধুমাত্র বাদ দিয়েছি বি এর সদস্য এবং সি এর সদস্যদেরকে। বাম পাশের চিত্রে এই বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এ সেট, বি প্রাইম সেট এবং সি প্রাইম সেটের মাধ্যমে। এ, বি প্রাইম এবং সি প্রাইম এই তিনটি সেটের যে সাধারণ অঞ্চল বা তিনটি চিত্রেই যে অংশটুকু সবুজ রয়েছে তাদেরকে নিয়েই এই ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম এই সেটটি গঠিত হয়। আমাদের উদাহরণের ক্ষেত্রে যদি বলা হয় যে সকল সদস্য শুধুমাত্র একটি খেলা পছন্দ করেন, সেক্ষেত্রে একটি খেলা পছন্দ করে এমন দর্শকদের চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা স্ক্রিনে বর্ণিত এই চিত্রটিকেই পাব। যেমন শুধুমাত্র অ্যাথলেটিক্স পছন্দ করেন তারা, আবার যোগ হচ্ছে যারা শুধুমাত্র বাস্কেটবল পছন্দ করেন, তার সাথে যোগ হচ্ছে যারা শুধুমাত্র সাইক্লিং পছন্দ করেন। সুতরাং এখনকার চিত্রে যে অংশটুকু সবুজ রং করা হয়েছে তারা শুধুমাত্র যে কোনো একটি খেলা পছন্দ করেন। যদি সমস্যায় বলা হয় যে শুধুমাত্র একটি খেলা পছন্দ করেন এমন দর্শকের সংখ্যা কত হবে, সেক্ষেত্রে আমরা এই তিন অংশের দর্শকদের সংখ্যা যোগ করে একটি খেলা পছন্দ করে এমন দর্শকদের মোট সংখ্যা বের করতে পারব।
বাম পাশের চিত্রে যে অংশটুকু সবুজ রয়েছে সেটি এমন দর্শকদের সেট যারা অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল দুটি পছন্দ করেন কিন্তু কোনোভাবেই সাইক্লিং পছন্দ করেন না। ডান পাশের চিত্রে দুটি চিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে এই ইন্টারসেকশন বি, অর্থাৎ যারা অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল পছন্দ করেন এমন সদস্যদেরকে মাঝামাঝি যে অবস্থানে রাখা যায় সেটিকে সবুজ রং করা হয়েছে, এবং নিচের চিত্রে সি প্রাইম বা যারা সার্বিক সেটের মধ্যে যারা বা সকল দর্শকের মধ্যে যারা কোনোভাবেই সাইক্লিং পছন্দ করেন না সেই অঞ্চলের দর্শকদেরকে সবুজ রং করা হয়েছে। তো আমরা সাধারণ সবুজ অঞ্চল বা দুই চিত্রেই যারা সবুজ আছেন তাদেরকে নিলে বাম পাশের চিত্রটি পেয়ে থাকি, যেখানে বোঝা যাচ্ছে অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল পছন্দ করেন কিন্তু সাইক্লিং পছন্দ করেন না এমন সদস্যদের নিয়ে গঠিত অঞ্চল বা সেট। পূর্বের উদাহরণের প্রেক্ষিতে শুধুমাত্র দুটি খেলা পছন্দ করে এমন দর্শকদের সেট বা এমন দর্শকদের অঞ্চল কোনটি সেটি বোঝাতে গেলে আমরা এই চিত্রের সাহায্য নিব। সবার উপরে যে সবুজ অঞ্চলটি রয়েছে সেটি হচ্ছে যারা অ্যাথলেটিক্স এবং বাস্কেটবল পছন্দ করেন কিন্তু সাইক্লিং পছন্দ করেন না তাদের জন্য। ডান পাশের সবুজ অংশটি যারা বাস্কেটবল এবং সাইক্লিং পছন্দ করেন কিন্তু কোনোভাবেই অ্যাথলেটিক্স পছন্দ করেন না তাদের জন্য। বাম পাশের সবুজ অংশটি যারা অ্যাথলেটিক্স এবং সাইক্লিং পছন্দ করেন কিন্তু কোনোভাবেই বাস্কেটবল পছন্দ করেন না তাদের জন্য। সুতরাং কোনো সমস্যার ক্ষেত্রে যদি দুটি খেলা পছন্দ করেন বা শুধুমাত্র দুটি খেলা পছন্দ করেন তাদের সেট বা সংখ্যা বের করতে হয়, তাহলে আমরা এই ধরনের চিত্রের সাহায্য নিতে পারি। বর্তমান চিত্রে যে অংশটি সবুজ দেখানো হয়েছে সেটি সে সকল দর্শকদের জন্য যারা অ্যাথলেটিক্স, বাস্কেটবল এবং সাইক্লিং তিনটি খেলাই পছন্দ করেন। যদি কোনো সমস্যার ক্ষেত্রে বলা হয় যারা অন্তত দুটি খেলা পছন্দ করেন তাদের সেট কোনটি বা তাদের সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা বাম পাশের চিত্রটির সাহায্য নিতে পারব। অর্থাৎ এলিমেন্টস ইন অ্যাট লিস্ট টু রিজিয়ন, এর দ্বারা আমরা বুঝতে পারি যারা দুটি রিজিয়নের বা দুটি অঞ্চলের মধ্যে আছেন এবং তার সাথে যোগ হবে যারা তিনটি অঞ্চলের মধ্যেই আছেন। উদাহরণের প্রেক্ষিতে বলা যাবে যারা দুটি খেলা পছন্দ করেন এবং যারা তিনটি খেলা পছন্দ করেন, এই দুই ধরনের লোকই আমাদের আলোচ্য সেটের সদস্য, যেটিকে আমরা বলছি যারা কমপক্ষে দুটি খেলা পছন্দ করেন। তার মানে তারা দুটি অথবা তিনটি খেলা পছন্দ করতে পারেন। ডান পাশের চিত্র দুটিতে
উপরের চিত্রে দুটি খেলা পছন্দ করা দর্শকদের অঞ্চল দেখানো হয়েছে এবং নিচে তিনটি খেলা পছন্দ করা দর্শকদের অঞ্চল দেখানো হয়েছে। এই দুটি অঞ্চল যোগ করলে আমরা বাম পাশের চিত্রটি পাচ্ছি, যেখানে অন্তত দুটি খেলা পছন্দ করে, অর্থাৎ দুটি বা তিনটি খেলা পছন্দ করে এরকম দর্শকদের এলাকা পাচ্ছি। এখনকার পর্দায় বাম পাশে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, সেখানে যে অংশটি সবুজ করা হয়েছে সেটি যেসব দর্শক যারা একটি অথবা দুটি খেলা পছন্দ করেন তাদের জন্য। মাঝখানে যে অংশটি সাদা রাখা হয়েছে সেটি যারা তিনটি খেলা পছন্দ করেন তাদের জন্য। অর্থাৎ কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের যদি বলা হয় যারা সর্বোচ্চ দুটি খেলা পছন্দ করেন বা ম্যাক্সিমাম দুটি খেলা পছন্দ করেন, তাদের সংখ্যা কত হবে বা তাদের অঞ্চল কোনটি, সেটি বোঝানোর জন্য আমরা বাম পাশের চিত্রের সাহায্য নিব। সর্বোচ্চ দুটি খেলা পছন্দ করে এই কথাটির মানে হচ্ছে তারা একটি খেলা পছন্দ করতে পারেন, আবার দুটি খেলাও পছন্দ করতে পারেন, তবে কখনোই দুটির বেশি খেলা পছন্দ করতে পারবেন না। সর্বোচ্চ দুটি খেলা তারা পছন্দ করতে পারবেন। তার মানে এই সেট থেকে যারা তিনটি খেলা পছন্দ করছেন তারা অবশ্যই বাদ পড়েছেন। বাম পাশের চিত্রটিকে আমরা ডান পাশে দুটি অঞ্চলে ভাগ করে আলোচনা করতে পারি। উপরের চিত্রটি বোঝাচ্ছে যারা একটি খেলা পছন্দ করেন তাদের জন্য যে অঞ্চল, নিচের চিত্রটি বোঝাচ্ছে যারা দুটি খেলা পছন্দ করেন তাদের জন্য অঞ্চল। এই দুটি অঞ্চলকে যোগ করলে আমরা যারা সর্বোচ্চ দুটি খেলা পছন্দ করেন তাদের অঞ্চল পেয়ে যাচ্ছি। আজকের আলোচনার প্রেক্ষিতে আমরা ভেন চিত্রের মৌলিক কিছু বিষয় ছাত্রছাত্রীদের জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই বিষয়ের উপর ছাত্রছাত্রীদের এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দের পরামর্শ এবং তাদের প্রয়োজন আমরা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ।